মাননীয় সভাপতি মহাশয়, পান্নালাল বাবু, সুধীবৃন্দ, আজকে রঞ্জিত কুমার গঙ্গোপাধ্যায়ের যে স্মারক বক্তৃতা, এই বক্তৃতাতে আমাকে আপনারা আহ্বান জানিয়েছেন কিছু বলবার জন্যে। আমি কৃতজ্ঞ, আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি একটু কৈফিয়ত বা একটু স্বীকার করে নেওয়া ভালো যে আমি এত নানা কাজের মধ্যে ব্যস্ত থাকি যে এই বক্তৃতার জন্য যে পরিমাণ শ্রম আমার দেওয়া দরকার ছিল আমি ঠিক ততটা দিতে পারিনি। তার কারণ হচ্ছে যে এক এক সময় আমি যে ধরনের একটা চাকরির মধ্যে, জীবিকার মধ্যে আছি, সেই জীবিকায় কখন যে কি ধরনের ডাক পড়ে যায় তার ঠিক নেই। আমি যখন ভাবছিলাম এটা নিয়ে তৈরি করব, ভাববো, ঠিক সেই সময়টাই আমাকে একটা বম্বে যাওয়ার জন্য আহ্বান এসে গেল এবং আমি অন্যভাবে ব্যস্ত হয়ে পড়লাম তার হোমওয়ার্ক করবার জন্যে। যাক, সেটা কোনো কৈফিয়ত হতে পারে না। আমি এই যে ব্যাপার, যেটা ধরুন আমি যে সম্বন্ধে কথা বলতে পারি বা অধিকারী, সেটা বোধহয় কবিতা, আবৃত্তি, নাটকের জগৎ, এইসবগুলো হচ্ছে আমার নিজস্ব জগৎ। এইসব জগতে আমি বা গণমাধ্যমে আমি দীর্ঘদিন ধরে বিচরণ করছি। প্রথমে শ্রুতি মাধ্যমে, আকাশবাণীতে, এবং তারপর দৃশ্য এবং শ্রাব্য দূরদর্শনে। আজ দীর্ঘদিন হয়ে গেল আমি দুটো মাধ্যমের সঙ্গে জড়িত। কিন্তু আমার চোখের ওপর দিয়ে আমি হয়তো আপনাদের খুব থিওরিটিক্যালি গুছিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমার মধ্যে ভাষণ দেওয়ার ক্ষমতাও তত নেই। আমার যেটা আছে সেটা হচ্ছে আমি আপনাদের সামনে সোজা আলাপচারিতায় যেতে পারি, আমি গল্প করতে পারি। গল্প করতে করতে আমি আমার জীবনের নানা কথার মধ্যে থেকে যদি কিছু উঠে আসে তো এলো, না এলে না এলো। যেমন ধরুন, আমি একটু পিছনে চলে যাচ্ছি। আপনারা জানেন যে আমি নাটকের প্রযোজক ছিলাম, দীর্ঘদিন ধরে বেতার নাটকে অভিনয় করেছি, নাটকের প্রযোজনা করেছি। এই প্রসঙ্গে সত্যজিৎ রায়ের কথাও এসে যায়, কারণ সত্যজিৎ রায়কে দিয়ে আমি একটি নাটক লিখিয়ে নিতে পেরেছিলাম। সেটি আমার জীবনের একটা দুর্লভ সৌভাগ্য। সেপ্টুপাসের খিদে বলে একটি নাটক, জানি না আপনারা কেউ কেউ শুনেছেন কিনা। সেই নাটকটি আমি ওকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম। সেটা ছিল একটা সায়েন্স ফিকশন। সেই নাটকটা পুরস্কার পায়। তাতে ছিল একটা অন্যরকম গল্প, একটা মাংসাশী গাছের গল্প। তো এইসব নাটক যখন আমি করছি তখন আমার ভেতরে একটা ক্রিয়েটিভ ভাবনা, আমার মধ্যে একটা সৃজনশীল ভাবনা তখন ছটফট করছে। এবং তারপর যখন যারা বিজ্ঞাপনে এলেন, যারা বিজ্ঞাপন করতেন, সত্যি কথা বলতে বাধা নেই, তাদেরকে আমরা একটু অন্য নজরে দেখতাম। মনে হতো ওরা যে একটু 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 একটা প্রোডাক্টকে প্রমোট করবার জন্য তারা কাজটা করছেন, তারা ঠিক শিল্পের জন্য কাজটা করছেন না। এইটা আমরা কোনোদিন খুব ভালোভাবে নিতে পারতাম না। একদিনের কথা আমার মনে পড়ছে, একটি নাটক এরকম সত্যজিৎ রায়েরই বোধহয় কোনো নাটক ছিল। সেই নাটকটি হয়ে গেছে। নাটকটির পর আমি শুনতে পাচ্ছি, নাটকটি যখন হয়ে গেল তখন আমি শুনতে পাচ্ছি যে এই নাটকটি নিবেদন করেছেন অজন্তা হাওয়াই চপ্পল। আমার জানা ছিল না যে এই বিবিধ ভারতী, এই বিজ্ঞাপনটি আমার নাটকের সঙ্গে। আমি জানতাম যে বিবিধ ভারতীর একটা আলাদা চ্যানেল, কিন্তু আমাদের চ্যানেলটা একটু আলাদা। আমাদের চ্যানেলটা একটু সংস্কৃতির চ্যানেল। ওখানে ঠিক এই প্রোডাক্টগুলো বা এই ধরনের জিনিসগুলো আসতে পারে না। আমি বলছি সত্যি কথা, তখন আমার একটু বয়সও কম, আমার মাথাটা গরম হয়ে গেল একদম। কেন, যেভাবে আমি এত খেটে এত কষ্ট করে একটা প্রোডাকশন করেছি, আমি তার সাউন্ড এফেক্টস নিয়ে এত ভেবেছি, তার অভিনয় নিয়ে এত ভেবেছি, সেই নাটকটা কিনা নিবেদন করছেন অজন্তা হাওয়াই চপ্পল। আমি সোজা স্টেশন ডিরেক্টর তখন ছিলেন কে আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত কল্যাণ দাশগুপ্ত বলে একজন। আমি দ্রুত তিনতলায়, আকাশবাণীর তিনতলায় দ্রুত তার সিঁড়ি দিয়ে আমি উঠে গেলাম পরদিন অফিসে এসেই। আমি ডেকে গিয়ে বললাম যে স্যার, একটা কথা আপনাকে বলতে চাই। এটা কি হচ্ছে এখন? বলি, কেন বলো তো, কি হয়েছে? এইরকম একটা শিল্প সংস্কৃতির যেখানে সত্যজিৎ রায়ের নাম থাকছে, সেখানে আপনি এরকম ভাবে একটা অজন্তা হাওয়াই চপ্পল, এটা হতে পারে কখনো একটা এইরকম নাটককে? বলি, তুমি খুব উত্তেজিত হয়ে গেছো দেখছি, একটু বসো, চা খাও। আমি বসলাম ওনার কাছে। উনি বললেন, তুমি রাগ করো না জগন্নাথ, এটাই কিন্তু আগামী দিন।
কথাটা মাথার মধ্যে খেলে গেল, এটাই কিন্তু আগামী দিন। আপনি ভেবে দেখুন, একটু আগে অপূর্ব কি কথা বলছিল, পারিবারিক চৌহদ্দির মধ্যে থাকলে চলবে না, পারিবারিক চৌহদ্দি থেকে বেরোতে হবে, কর্পোরেট কালচারে নিয়ে যেতে হবে, বিজ্ঞাপন না করলে মানুষকে জানানো যাবে না, জিনিসটার গুরুত্ব বাড়বে না। অন্যরা, আমি দেখলাম যে আমি যে কথাগুলো বলতে চাইছি ও তো সেগুলো নিজেই বলে দিল তার আগে, ভাষণের আগেই তো ভাষণ হয়ে গেল। তো আমি যেটা বলতে চাইছি যেটা দেখুন, সেই সময় থেকে কিরকম একটা পরিবর্তন আসতে আরম্ভ করেছে। এইরকম নানা রকম জিনিস আছে, সেইখান থেকে কিন্তু আমাদের ভেতরে এবং আমাদের যাদের, আমরা যারা একটু শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করি, আমাদের ভেতরে একটা কিরম বিজ্ঞাপন সম্বন্ধে একটা অনীহা, একটা মাইন্ড সেটিং তৈরি হয়ে আছে। আমরা চট করে ভাবি যে না, এটা যাওয়া উচিত হবে না, ওইটা যাওয়া উচিত হবে না। এই কিছুদিন আগের, আমরা একটু এলোমেলো করে বলে যাবো, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। যেমন এই কিছুদিন আগে মহালয়ার সম্বন্ধে বলছি, এই তো মহালয়াটা এসে যাচ্ছে। এই কিছু গত বছরে তখন আমাদের মার্কেটিং ডিভিশনটা সবে খুলেছে, আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার এসেছিলেন, আমাদের দূরদর্শনের অধিকর্তা, আমি মার্কেটিং অধিকর্তা এবং আকাশবাণীর অধিকর্তা, তিনজন আমরা একসঙ্গে মিটিং করেছিলাম গ্রেট ইস্টার্ন হোটেলে। তো তখন তাকে এই প্রসঙ্গে একটা কথা হয়েছিল যে মহালয়ার সঙ্গে কোনো বিজ্ঞাপন যাওয়া উচিত কিনা। আপনাদের যদি এখন জিজ্ঞেস করি, আপনারা স্বভাবতই বলবেন যে কোনো বিজ্ঞাপন না গেলেই ওখানে ভালো হয়, কেন আমরা সেদিন যে শুদ্ধাচারে থাকতে চাই, যে যেরকম ভাবে থাকতে চাই, তার সঙ্গে বিজ্ঞাপনটা মানায় না। কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে এই কথাটা বলতে পারি, আর কিছুদিন গেলেই যত ভালো শিল্প সংস্কৃতি করুন না কেন, তার সঙ্গে যদি কোনো বিজ্ঞাপন না যায়, আপনি সেই অনুষ্ঠানটাকে টিকিয়ে রাখতে পারবেন না। যেদিন শম্ভু মিত্রর অনুষ্ঠানেতে হাউসফুল হয়ে যেত, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে প্রেক্ষাগৃহের বাইরে তার আগের রাত্রির থেকে লাইন পড়তো, তখনও কিন্তু একটা সিগারেট কোম্পানি সেই বিজ্ঞাপনটা করত। এই বিশেষভাবে জ্ঞাপন, এই বিজ্ঞাপনটা যদি তারা না করতো, কর্পোরেট হাউস না করতো, তাহলে শম্ভু মিত্রের অনুষ্ঠান বেশি চালানো যেত না। আমাদের যখনই এখন বিভিন্ন চ্যানেল নিয়ে কথা হয়, তখন এই কথাটা ওঠে যে ক্লাসিক্যাল মিউজিকের ভবিষ্যৎ কি। মার্কেটিং এর লোকরা কিন্তু তখন এক কথায় বলে দেন, ওই চ্যানেলটা ঠিক চলবে না, ওতে বিজ্ঞাপন আসে না। তা বিজ্ঞাপন না এলে কি আমরা আমাদের সংস্কৃতির এই উত্তরাধিটাকে বন্ধ করে দেবো? তা তো হতে পারে না, আমাদের তো আনতে হবে, কিন্তু ওঠে না। ভেবে দেখুন, একটা কর্পোরেট হাউস, এখানে উইলস কিংবা কেউ, এরা কিন্তু একটা ক্লাসিক্যাল মিউজিককে প্রমোট করবার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। এক সময় যেটা ছিল রাজা রাজরাদের হাতে, তারপর এলো জমিদারদের হাতে। মানে ধ্রুপদী সঙ্গীতের কথাটা ভাবুন, জলসাঘর ছবির কথা ভাবুন, ছবি বিশ্বাসের, মনে পড়ছে যে সেখানেতে জমিদার সামন্ততন্ত্র যেখানে রয়েছে, সামন্ততন্ত্রের লোকেরা কিন্তু সেটাকে, তারা ওটাকে নিয়ন্ত্রণ করছেন। করতে করতে কিন্তু আজকে, তারপর তাদের কাছ থেকে যখন চলে গেল, তারপর এলো রেডিও টেলিভিশনের কাছে। কিন্তু রেডিও টেলিভিশনেরও কিন্তু ভর্তুকি দেওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর কিন্তু ভর্তুকি দেওয়াটা চলবে না। একটা ভালো সংস্কৃতির লোক এলে বলে তার কোনো নাম নেই, তার কোনো সেলিব্রিটি নেই, সে গিয়ে বললেই তাকে অনুষ্ঠান সবসময় দিয়ে দেওয়া যাবে না। একাত্তা দেওয়া যাবে, বারবার দেওয়া যাবে না, তাকে সেলেবল হতে হবে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে বিজ্ঞাপন যদি না আসে, বিজ্ঞাপনকে যদি না আনা যায়, তাহলে কিন্তু আমরা এই সংস্কৃতির জায়গাটাকে আর চালিয়েই যেতে পারবো না। মাঝখানে যখন আমি দর্শকের দরবারে করতাম, আমার চিঠি আসতো মাঝে মাঝে আমার কাছে, এটা মনে পড়ছে যে সিনেমার জন্য বিজ্ঞাপন না, বিজ্ঞাপনের জন্য সিনেমা। সিনেমার মাঝখানে মাঝখানে আমরা যে বিজ্ঞাপন দিই, খুব অস্বস্তি হতো, খুব লজ্জা করতো, কারণ আমিও তো ওই মাইন্ড সেটিং থেকে এসছি না, আমিও তো সংস্কৃতির ওই জগৎ থেকে এসছি। আমি তো প্রথমে এই কর্পোরেট ওয়ার্ল্ড থেকে আসিনি, আমার ভেতর তো ওই চরিত্রটা রয়েছে। ওই চরিত্রটা বলছে সত্যি তো যাওয়া তো উচিত না। কিন্তু আজকে বুঝতেই হচ্ছে, আজকে আমি দেখুন ভাগ্যের এমনই পরিহাস যে আজকে সারাটা জীবন গণমাধ্যমে এতদিন কাজ করে আসার পর, নাটক নিয়ে, সংস্কৃতি নিয়ে, অন্য বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, আজকে আমি হলাম মার্কেটিং এর ডিরেক্টর। আমার কাজ হচ্ছে বিজ্ঞাপনগুলোকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, পূর্ব ভারত এবং
উত্তর পূর্ব ভারতের যত বিজ্ঞাপন যে যাতে দূরদর্শনের কেন এটা আনতে হচ্ছে, কেন এই মার্কেটিং ডিভিশন? তার কারণ হচ্ছে দূরদর্শন এবং আকাশবাণীর একচ্ছত্রতার দিন শেষ। আজ কিন্তু আমরা একচ্ছত্র নই। টেরেস্ট্রিয়াল ট্রান্সমিশন আছে ঠিকই, কিন্তু আমরা একচ্ছত্র নই, আমাদের আরো কম্পিটিটর রয়েছে। আজকে অন্যান্য চ্যানেলগুলো আসে, অন্য এফএম গুলো আসছে, তারা তাদের মতো করে, তাদের অনেক ট্যাবুজ কম, তারা ইচ্ছে করলে নিয়ম তৈরি করতে পারে। আমাদের কিন্তু একটা নিয়মের নিগড়ের মধ্যে দিয়ে চলতে হয়। ব্যাপার আছে। তবে ক্রিয়েটিভ বিজ্ঞাপনের আমি দেখুন একটু এলোমেলো করে বলে যাচ্ছি, কেননা আমার ঠিক এইভাবে বক্তৃতা দেওয়ার মতন আজকে সময়ও নেই এবং আমাকে অন্য কাজে একটু বেরিয়েও যেতে হবে। আমার দু একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ছে এই প্রসঙ্গে। যেমন ধরুন, রবীন্দ্রনাথ কিরমভাবে বিজ্ঞাপন করেছিলেন আপনাদের মনে পড়ে? জলযোগের গায়ে লেখা থাকতো, দেখেছেন? থাকতো না? পয়দি খেয়েছিলেন তো, ওই যে হলুদ হলুদ দইটা, ওখানে লেখা থাকতো যে ইহা সেবন করিলাম, পয়ধি সেবন করিলাম, ইহা আদরণীয়। এবং মানে ওই তুমি কেন, মানে উনি প্রায় ডিরেক্টলি কথাটা বলেছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু ডিরেক্ট পাবলিসিটির দিকটা নিয়ে গেছিলেন। অনেক সময় পাবলিসিটি অনেক সময় অ্যাম্বিগুয়াস হয়, অনেক সময় একটু এদিক ওদিক করে পাবলিসিটি করা হয়, কিন্তু আবার কোনো সময় ডিরেক্ট পাবলিসিটিটার ফলটা ভালো হয়। আমার সঙ্গে এই পান্নালাল বাবু রয়েছেন এবং আরো অনেক জ্যোতিষীরা রয়েছেন এখানে। তারা তো এখন বিজ্ঞাপনের ব্যাপারটা আমার চেয়ে অনেক বেটার বলতে পারবেন। তারা এক একটা চ্যানেল ধরে ধরে এখন যেভাবে বিজ্ঞাপন করছেন, এবং অমৃতলালের কথা ভাবুন, তিনি তো একটা চ্যানেলই খুলে ফেলেছেন। এবং বিজ্ঞাপনটা যে কতখানি প্রয়োজনীয় আজ তো চোখের উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে বার্নার্ড শর একটা উক্তির কথা আমার মনে পড়ছে। বার্নার্ড শকে একবার একটা কোম্পানি তারা বলেছিল যে আপনারা বিজ্ঞাপন জন্য আপনি এটা লিখে দিন, কপিরাইট যেটা বলে, কপিরাইট যেটা সত্যজিৎ বাবু আপনারা জানেন যে ডিজে ক্যামেরায় কাজ শুরু করেছিলেন, এবং ওর এই সৃজনশীল কাজ করার আগে কিন্তু ওর সৃজনশীলতা শুরু হয়ে গিয়েছিল ওই বিজ্ঞাপনের জগতে ডিজে ক্যামেরা থেকেই। আমি যে কথা বলছিলাম, বার্নার্ড শকে যখন বলা হয়েছিল যে আপনি একটা সিগারেটের বিজ্ঞাপনের জন্য আপনি লিখে দিন, উনি প্রথমে বললেন না, এই সমস্ত আমার দ্বারা হবে না, আই ডোন্ট লাইক অল দিস থিংস, মানে আমি লিখতে চাইনি। যেমন উনি বেঁকিয়ে বলতেন। তো আবদাল্লাহ বলে একটা সিগারেট ছিল, আবদাল্লাহ, উনি তার বিজ্ঞাপনটা লিখে দিলেন। কিরম বিজ্ঞাপনের মধ্যেও সৃজনশীলতা হয় দেখুন। বিজ্ঞাপনটার মধ্যে উনি লিখে দিচ্ছেন, স্মোকিং ইজ ব্যাড, স্মোকিং ইজ ব্যাড ইভেন ইফ ইট ইজ আবদাল্লাহ। ধূমপান অত্যন্ত খারাপ জিনিস, এমনকি ওই আবদাল্লাহটা হলেও। দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে বিজ্ঞাপনের মধ্যে সৃজনশীলতা এনে বিজ্ঞাপনটাকে কিভাবে জমিয়ে দিচ্ছেন উনি। তারপর বিজ্ঞাপনের মধ্যে তো ধরুন নানা মাধ্যম রয়েছে। প্রথম দিকে যদি ভাবি তাহলে সে হকারি থেকে আরম্ভ করতে হয়, এখনো সেটা আছে। হকারি, একটা ট্রেনে উঠে যখন মফস্বলে ট্রেনে যখন উঠে যায়, একজন চানাচুর বিক্রেতা কিভাবে বিক্রি করেন, তারপরে সেলসম্যান, তারপর হোর্ডিং, তারপরে রেডিও, তারপর প্রিন্ট মিডিয়া, খবরের কাগজগুলো, তারপর রেডিও, টেলিভিশন, সমস্ত ব্যাপারগুলো। এবং প্রিন্ট মিডিয়ার থেকে যখন রেডিওতেও এলো, দেখুন রেডিওর মধ্যেও কত রকম সাউন্ডের, কত রকম মানে বলবার গুণে কিভাবে একটা জিনিসকে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ব্যাপার হলো। যেহেতু আমি এই সব দিকের লোক, আমার এইগুলো বলতে ভাল লাগছে। আমার একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ছে, বৃষ্টি 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 প্রাণ ওষ্ঠাগত, বৃষ্টি 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 প্রাণ ওষ্ঠাগত, এমন সময় হাতে পেলাম কেসিপালের ছাতা, ব্র্যাকেটে এবার উৎফুল্ল স্বরে, এখন আমায় পায় কে। এখন ছাপার অক্ষরে যদি আপনি এই কথাটা লেখেন, তার যে এফেক্ট, সাউন্ডের কিন্তু একটা বিরাট জোর আছে। আমি দীর্ঘদিন নাটকের সঙ্গে কাজ করেছি বলে আমার এই কথাটা বলতে ভাল লাগছে, যে এমনকি সব ছবি দেখাচ্ছে, ছবিতে যদি একটা ভালো ছবি দেখেন এবং ছবির সঙ্গে যদি শব্দ খারাপ হয়, আপনি বেশিক্ষণ সহ্য করতে পারবেন না। আপনি ভেবে দেখুন, মহাভারতের যে জনপ্রিয়, মহাভারতে এমন কি ছবি ছিল, কিন্তু মহাভারতের অডিও এত স্ট্রং ছিল যে ওই অডিও দিয়ে মানুষের ভেতরটাকে টেনে নেওয়া হতো। যেটা বলছিলাম, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ইরিটেটেড হয়ে যাচ্ছে। এখানে
আরো অনেকে রয়েছেন তারা ভালো করতে পারেন। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, প্রাণ ওষ্ঠাগত। এমন সময় এবার চেঞ্জ হয়ে গেল, ভয়েসের ধরন চেঞ্জ। এমন সময় হাতে পেলাম কেসি পালের ছাতা। এবার আমায় পায় কে? সমস্ত গলা বাচনভঙ্গি এমন ভাবে চেঞ্জ হয়ে গেল যে ওই কেসি পালের ছাতাটা হাতে পেয়ে যেন আমি একদম মানে দারুণ উপকৃত হলাম, দারুণ ভাল লেগে গেল। কিংবা এই ধরুন এই কিভাবে একটা প্রোডাক্টকে প্রমোট করা হয়। আমি শেষ দিকে দু একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে মানে যেটা আমি করে এনেছি সেটা আমি পড়ে দেবো আপনাদের কাছে। আমি যেটা বলতে চাইছি যে এইরকম ভাবে তারপর ধরুন জবা কুসুম তেলের কথাটা ভাবুন। আপনাদের সেই বিজ্ঞাপনটা মনে আছে? ওই জবা কুসুম তেলের গন্ধ পেলেই আমার মায়ের এক ঢাল কালো চুলের কথা মনে পড়ে। জবা কুসুম তেলের গন্ধ পেলেই আমার মায়ের এক ঢাল কালো চুলের কথা মনে পড়ে। জবা কুসুম তেল, এই যে ব্যাপারটা, এই যে এটা গৌরী ঘোষ করেছিলেন। আমার এখনো মনে আছে কবিতা সিংহের লেখা একটা স্ক্রিপ্ট। এই লেখাটার মধ্যে দিয়ে কিন্তু আমার একটা পরম্পরার ব্যাপারটা চলে আসছিল। মানে আমার মাও যে তেলটা ব্যবহার করেছেন আমিও সেই তেলটা ব্যবহার করেছি। ঘুরিয়ে বলা হচ্ছে দেখো এটা একটা পরম্পরাগত ব্যবহারের জায়গা, এটা ট্র্যাডিশনাল একটা ব্যাপার। এইসব বিজ্ঞাপনগুলোর মধ্যে কিন্তু একটা সদর্থক ভাব আছে। সুখী গৃহকোণ, শোভে গ্রামাফোন, মনে আছে এইচএমবির এই বিজ্ঞাপনটার কথা? এই যে বিজ্ঞাপনগুলো, এই বিজ্ঞাপনগুলোর মধ্যে আপনি দেখুন একটা সদর্থক দিক আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে একটা একান্নবর্তী পরিবার, সেই পরিবারে একসঙ্গে সবাই মিলে একটা গ্রামাফোন শুনছে, তার যে একটা সামগ্রিকভাবে যে একটা আনন্দের ছবি, বাঙালি একান্নবর্তী পরিবার যে একটা তার যে একটা ছবি, সেই ছবিটা এখানে আমরা পাচ্ছি। সদর্থক দিক। কিন্তু আমরা যখন বলি ওনার্স প্রাইড নেবার্স এনভি, পড়শির ঈর্ষার কথা যখন বলি, তখন দেখুন বিজ্ঞাপনের ধরন কিরকম বদলে যাচ্ছে। এখন দেখুন নঅর্থক দৃষ্টিভঙ্গিগুলো আছে। এটা তো আমাদের আছে, আমাদের যে ঈর্ষা, সেই ঈর্ষার জায়গাটাকে জাগিয়ে দেয়া। আমি আজকে না কালকে কবে ওই অফিস যাওয়ার সময়, দূরদর্শনে যাওয়ার সময় ওই দক্ষিণাপনের কাছে একটা বিজ্ঞাপন দেখছিলাম। একটি মেয়ে স্নানরতা গোছের এরকম রিল্যাক্স করছে, একটা স্বল্পবাস সুন্দরী, এবং চট করে আমার চোখটা টানলো। এক মুহূর্তে গাড়ি থেকে আমি বেরিয়ে চোখটা দেখবার করেই দেখি যে একটা বিজ্ঞাপনটা হচ্ছে রিয়েল এস্টেটের বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা একটা কোনো ওই বাড়ি টাড়ি তৈরি হবে যেমন প্রমোটাররা, সেই তার বিজ্ঞাপন। আমি বলি, তারপরে আমি বুঝতে পারলাম, তাড়াতাড়ি গাড়ি চলে গেল, আমি বুঝতে পারলাম না যে ওটার সঙ্গে ওটার কি সম্পর্ক। কিন্তু নামটা আমি দেখতে পেলাম, আমার চোখে পড়ে গেল নামটা। এটা হয়তো মেল ভিউ, আমার চোখটা চলে গেল এবং সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম ওটা। এবং সেখানে নাকি লেখা আছে, আমি পরে শুনলাম, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে কি লেখা ছিল ওটা। বললো যে এরকম ভাবে লেখা ছিল যে এইটা যদি তুমি লিগালি পেতে চাও তাহলে তোমার এই বাড়িটা লাগবে। এটা যদি লিগালি পেতে চাও, এই ব্যাপারগুলো লিগালি পেতে চাইলে তোমার বাড়িটা লাগবে। সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন থেকে কিন্তু আমরা বুঝতে পারি সমাজের বদলটা কিভাবে একটু একটু করে হয়ে যাচ্ছে। একটি মারুতি গাড়ির বিজ্ঞাপন নাকি ছিল কয়েকদিন আগে, আমি দেখিনি, আপনারা দেখেছেন হয়তো। মারুতি গাড়ির বিজ্ঞাপনে ওই শাশুড়িকে বৌমা গাড়ি চালানো শেখাচ্ছে। এরকম দেখেছো নাকি? এটা এরকম দেখেছেন? এটা সেখানে শেখাচ্ছে, এরম ভাবে চলতে হবে, এরম ভাবে চলতে হবে। কিংবা গডরেজের একটা বিজ্ঞাপন, এতে যে মানে তার বাবাও ব্যবহার করেছিল, ছেলেটাও ব্যবহার করছে। এই সব জিনিসের মধ্যে না কিন্তু একটা সামাজিক সুরক্ষা, সুন্দর পরিবেশ, আমাদের ভারতীয় যে সংস্কৃতির যে দিকে, তার ভাবটা আমরা পাচ্ছি। কিন্তু নঅর্থক বিজ্ঞাপন যেগুলো হয়, যেমন পড়শির ঈর্ষা, তারপরে আরো কিছু কিছু যেটা আমি একটু আগে বললাম, এরকম আরো অনেক বিজ্ঞাপন আছে যেসব বিজ্ঞাপনের মধ্যে কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতির কিছু পরিপন্থী কিছু ব্যাপার একটু আধটু আছে। কিন্তু এই মুহূর্তে সেটাকে আমরা অস্বীকারও করতে পারছি না, আমাদের চোখ সেদিকেও চলে যাচ্ছে। এখানে বলতে একটু অস্বস্তি হচ্ছে, প্যারিসের একটা বিজ্ঞাপনের কথা আমি একটি বইতে পড়েছি একটু কদিন আগে, আমি দেখলাম।
তাতে দেখা যাচ্ছে যে অমুকে বলছে একটি মেয়ে 2 সেপ্টেম্বর তিনি জামার ঊর্ধ্বাঙ্গটা তিনি অনাবৃত করবেন, তারপর দেখা গেল যে তিনি তাই করেছেন অমুক দিন দেখা গেল, তার 4 সেপ্টেম্বর তিনি আরেকটু, লোকের পুরো প্যারিসের লোকেরা তখন ওইটার উপরেই আকর্ষণ তৈরি করে বসে আছে যে কি কি প্রোডাক্টটা কি কি জানবে, সেটা হয়তো অন্তর্বাসের বিজ্ঞাপন হতে পারে, কিন্তু এরকম ধরনের একটা বিজ্ঞাপন। তারপরে আমরা পড়ছি তার মধ্যে লেখা রয়েছে পাকিস্তান বলছে এই ধরনের বিজ্ঞাপন আমাদের দেশে চলবে না, কেন আল্লাহকে অপমান করা হয় এতে। উইমেনকে যদি আমরা ওইভাবে ব্যবহার করি সেটা আমাদের ভগবানকে ঈশ্বরকে অপমান করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেশ অনুযায়ী, কাল অনুযায়ী, সময় অনুযায়ী বিজ্ঞাপন কিরম ভাবে বদলে যাচ্ছে। এক দেশে যেটা অ্যাকসেপ্টেড অন্য দেশে সেটা অ্যাকসেপ্টেড নয়, তার ধর্ম তার জায়গাতে। কিন্তু প্যারিস ওটা হিট। আমাদেরও মাঝে মাঝে প্যারিস হতে ইচ্ছে করে, কিন্তু হলে তো চলবে না, আমাদেরও তো একটা নিজস্ব সংস্কৃতি আছে, আমাদেরও তো একটা দিক আছে, আমাদের সেই দিকের কথাটা মাথায় রাখতেই হবে। তারপর ধরুন এই জায়গার কথা বলতে গিয়ে আমার যেটা মনে পড়লো, প্যারি যে ওই টফি লজেন্সের যে ব্যাপারটা ওরা আছে না, টফি লজেন্সের একটা প্যারি, তারা একটা বিজ্ঞাপন করেছিল যে একটা বাচ্চা মেয়ে একটা ওই লজেন্স খাচ্ছে বা ওইরকম টফি খাচ্ছে, খেতে একটা সুন্দর বাগানের মধ্যে মিষ্টি মেয়ে একটা ঘুরছে, সেটা এখানে খুব ভালো চললো। সেই বিজ্ঞাপনটাই ঘুরিয়ে দিয়ে করে দিল এতে, বিহারে যখন গেল সেখানে করে দিল রাম আর সীতাকে হনুমান ওই টফিটা দিচ্ছে, এবং সেই বিজ্ঞাপনটা হিট করলো, তার সেল বেড়ে গেল। এখন বুঝতে হবে না, আমি এখানে কাউকে ছোট করতে চাইছি, প্রত্যেকটা জায়গারই তো নিজস্ব কিছু ধরন আছে। ওদের কাছে যে হনুমানের যে ব্যাপারটা আছে সেটা আরো অনেক বেশি শ্রদ্ধার জায়গায়, আমাদেরও, আমরাও শ্রদ্ধা করি না বলছে না, কিন্তু ওদের হয়তো আরো অনেক বেশি তাতে ধাক্কা মারতে পারে, ওরা সেইভাবে এটা করলেন। এইভাবে আমি বলতে চাইছি যেটা, যে বিজ্ঞাপন কিন্তু জায়গা বিশেষে স্থান কাল অনুযায়ী তফাৎ হয়ে হয়ে যাচ্ছে। কিন্তু আজকে ক্রমে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞাপন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে মানুষের যে অন্যান্য দিকগুলো আছে, যে দিকগুলো সবসময় খুব প্রশংসার দিক নয়, মানুষের যে দিকগুলোকে আমরা সবসময় আছে কিন্তু আমরা একটু ততটা পছন্দ করি না, এরকম দিক যেগুলো আছে সেই দিকগুলোকেও নিয়ে এখন নাড়াচাড়া আরম্ভ হয়েছে। তার কারণ তা নাহলে চমক সৃষ্টি করা যাচ্ছে না, এবং এত রকম কম্পিটিশনের মধ্যে জাস্ট একটা বিজ্ঞাপন একটা এসে গেলেই কিন্তু তাই দিয়ে হয় না, তাকে ইউনিক সেলিং পয়েন্ট একটা তৈরি করতে হয়। তারপর এখন ধরুন ডিসকাউন্টের ব্যাপারটা এসছে, 2টো শার্ট কিনলে একটা ফ্রি। এবং কোন একটা গল্পের কথা শুনছিলাম, একজন বলছিল যে ওই এতটা সার্ফ কিনলে একটা করে ওই বালতি দেওয়া হয়। তা এক ভদ্রমহিলা এতটাই সার্ফ কিনেছেন যে বালতিতে বালতিতে তার বাড়িটা ভরে গেছে, মানে অপ্রয়োজনীয় বালতি। তার স্বামী এসে বলছে কি হচ্ছে এটা, কি আর কত বালতি নেবে, অপ্রয়োজনীয় বালতিতে তার বাড়িটা ভরে গেছে। কিন্তু তবু মানুষের, আমাদের ভেতর একটা ব্যাপার আছে যে ওই একই জিনিস যদি হয়, এই গুণমান যদি একই থাকে, তাহলে আমরা যদি তার সঙ্গে একটা ডিসকাউন্ট বা একটা কোনো আলাদা বাড়তি সুযোগ পাই, আমরা সেদিকে ঢলে পড়বো। তাই আজকে একটা শেভিং ক্রিম কিনতে গিয়েছিলাম, ওই কালকে বম্বে যাবো বলে আর কি, তো জানতে গিয়ে বললো যে এই শেভিং ক্রিমটার সঙ্গে একটা ফ্রি দিচ্ছে, ওই একটা আফটার শেভ। সেটা যদি একটু কমও উল্লেখযোগ্য হয়, ওইটার প্রতি আমার আকর্ষণটা কিন্তু মনে হচ্ছে আফটার শেভটা তো পাবো, একটা তো পাচ্ছি এক্সট্রা। এটা হয়ে যায়, ডিসকাউন্টের ব্যাপারটা এসে যায়। এটা কবে শুরু হয়েছিল জানেন? আমার এইটা ভাবতে হবে, আমার অমর দত্তর নাম শুনেছেন? নাটকের যে অমর দত্ত, এককালে যিনি মানে মঞ্চে অনেক ব্যবসাকে বাড়াতে চাইবেন বলে তাদের এই সাইকোলজি, মানুষের সাইকোলজি ধরে, মানুষের দুর্বল জায়গাগুলোকে ধরে তাদেরকে আরো বেশি অ্যাট্রাকটিভ করবার জন্য একটা থেকে আর একটাকে কিছু ডিসকাউন্ট দিয়ে, কিছু অন্যরকম কিছু দিয়ে তৈরি করবার চেষ্টা করবেন। তা সত্ত্বেও মানুষ তো সমাজবদ্ধ জীব, আমাদের একটা কথা ভাবতেই হবে, আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা সমাজের পক্ষে ক্ষতি হয়ে যায়। আজকে জানেন এই ফাঁসি কাণ্ড নিয়ে কি বিতর্কটাই হয়ে গেছে এবং কত রকম হচ্ছে। আমরা এমন কোনো যেন বিজ্ঞাপন যেন এমন কোনো সমাজের দূষণ না নিয়ে আসে যে দূষণ আমাদের সমাজকে খারাপ দিকে ঠেলে দেবে। একটা কোথাও আমরা যতই আমরা নিশ্চয়ই নিজেদেরটা ভাববো,
আমরা আমার প্রোডাক্টটাই সেল করবার কথা ভাববো, আমরা আমাকেই বেশি, আমার স্বার্থটাই আমি দেখবার চেষ্টা করব, আমার স্বার্থকে আমি সুরক্ষিত করার চেষ্টা করব। কিন্তু এমন যেন না হয় যে আমি মানে সমাজ চুলোয় যাক, কিন্তু আমি শুধু আমারটাই ভালো দেখি। ইতিহাস কিন্তু পরে একদিন আমাদের ক্ষমা করবে না। তাহলে আমার আর বেশি কিছু বলার নেই। আমি মোটামুটি কতগুলো জায়গা আপনাদের উস্কে দেওয়ার চেষ্টা করলাম। আমি এ ব্যাপারে পণ্ডিত নই, যেহেতু দীর্ঘদিন গণমাধ্যমে আমি কাজ করছি এবং আমার চোখের সামনে দিয়ে বদলগুলো আমি ঘটতে দেখছি। আমার চোখের সামনে দিয়ে কত প্রযুক্তি বদলে গেল, আমার কত সামনে দিয়ে কত কনসেপ্ট বদলে যাচ্ছে, আমার চোখের সামনে দিয়ে আমি দেখতে পাচ্ছি যে কি হয়ে যাচ্ছে সমস্ত ব্যাপারটা। তাই মনে হয় যে বিজ্ঞাপনকে যারা অস্বীকার করতে চান তারা মূর্খের স্বর্গে বাস করছেন। বিজ্ঞাপনকে অস্বীকার করা যাবে না, কারণ বিজ্ঞাপনকে বাদ দিলে মুখ আমাদের বিজ্ঞাপনে ঢেকে যেতে পারে, কিন্তু তাকে আমরা অস্বীকার করার জায়গাতে আর নেই। কেননা তা নাহলে এই কর্পোরেট হাউসগুলো যদি এই বিজ্ঞাপনগুলো না দেয়, তাহলে আমরা সেই শিল্প সংস্কৃতি আমাদের জায়গা উত্তরাধিকারকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। সেই জন্য আমাদের বিজ্ঞাপন দিতে, যে এটা ঠিক মাঝে মাঝে আমাদের শোক হবে যে ওই শঙ্কদার ওই কবিতার ওই শব্দটার মতো যে নিয়ন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত। আমার ব্যক্তিগত সবকিছু আজকে বড্ড সমক্ষে চলে আসছে, বড্ড অসুবিধের মধ্যে চলেছে। যেটা একটুখানি গোপন ছিল, গোপনতারও তো একটা মাধুর্য আছে, সেই মাধুর্যকে আমরা মাঝে মাঝে হারাতে বসেছি। এখন এত 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 মানে বড় করে বিজ্ঞাপনগুলো এসে যাচ্ছে সামনে দিয়ে, যে এর থেকে আমরা বেরোতে পারছি না। সুতরাং আমরা যেন এইটার থেকে বুঝতে পারি এবং সদর্থক দিকগুলোকে নিয়ে যেন ভাবি। কারণ যেমন ধরুন এই কথাটা বলতে গিয়ে আমার মনে হলো, কালকে আমি শুনছিলাম আহমেদাবাদে খেলার সময় এমন কিছু বিজ্ঞাপন ছিল ওই রকম ধরনের, ওই মহিলাদের ছবি টবি এই সমস্ত রকম স্বল্প ভাষার তলায় লেখা রয়েছে জায়গাটা অ্যাক্সিডেন্ট প্রোন। ওরা নিজেরাও জানে যে এটা দিয়েছে, লিখে রেখে দিয়েছে অ্যাক্সিডেন্ট প্রোন, তার এই জায়গাটা সাবধানে চলো। কারণ ওইদিকে এমন ভাবে হোর্ডিং এর দিকে চাইবে ব্যাকুল হয়ে মানুষ, যে কোনো মুহূর্তে ওই জায়গাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমাদের দেখতে হবে যে ওই দুর্ঘটনা, আমি আমার ভালো করবার জন্য চেষ্টা করব, আমার প্রোডাক্টের প্রমোশনের জন্য চেষ্টা করব, আমার ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটাবো, কিন্তু ওই দুর্ঘটনার যে সতর্কবাণীটা দেয়া আছে, এই ব্যালেন্সটুকু যেন আমার মনে মাথায় থাকে। নমস্কার। পারিবারিক স্মরণসভা নয়, পারিবারিক গণ্ডি অতিক্রম করে বাইরে এর সাথে আজকে আমরা দেখতে পাবো যে স্মারক বক্তৃতার সাথে বিডিআরদের সমস্ত অনুষ্ঠান মিলে মানে সব মিলিয়ে একটা সুন্দর ছিমছাম অনুষ্ঠান। একটু পিছনে চলে যাচ্ছি। আপনারা জানেন যে আমি নাটকের প্রযোজক ছিলাম, দীর্ঘদিন ধরে বেতার নাটকে অভিনয় করেছি, নাটকের প্রযোজনা করেছি। এই প্রসঙ্গে সত্যজিৎ রায়ের কথাও এসে যায়, কারণ সত্যজিৎ রায়কে দিয়ে আমি একটি নাটক লিখিয়ে নিতে পেরেছিলাম। সেটি আমার জীবনের একটা দুর্লভ সৌভাগ্য। সেপ্টোপাসের খিদে বলে একটি নাটক, জানি না আপনারা কেউ কেউ শুনেছেন কিনা। সেই নাটকটি আমি ওকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম। সেটা ছিল একটা সায়েন্স ফিকশন। সেই নামটা পুরস্কার পায়। তাতে ছিল একটা অন্যরকম গল্প, একটা মাংসাশী গাছের গল্প। তো এইসব নাটক যখন আমি করছি, তখন আমার ভেতর একটা ক্রিয়েটিভ ভাবনা, আমার মধ্যে একটা সৃজনশীল ভাবনা তখন ছটফট করছে। এবং তারপর যখন যারা বিজ্ঞাপনে এলেন, যারা বিজ্ঞাপন করতেন, সত্যি কথা বলতে বাধা নেই, তাদেরকে আমরা একটু অন্য নজরে দেখতাম। মনে হতো ওরা যে একটু 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 একটা প্রোডাক্টকে প্রমোট করবার জন্য তারা কাজটা করছেন, তারা ঠিক শিল্পের জন্য কাজটা করছেন না। এইটা আমরা কোনোদিন খুব ভালোভাবে নিতে পারতাম না। একদিনের কথা আমার মনে পড়ছে, একটি নাটক এরকম সত্যজিৎ রায়েরই বোধহয় কোনো নাটক ছিল। সেই নাটকটি নাটকটি হয়ে গেছে। নাটকটির পর আমি শুনতে পাচ্ছি, নাটকটি যখন হয়ে গেল তখন আমি শুনতে পাচ্ছি যে এই নাটকটি নিবেদন করেছেন অজন্তা হাওয়াই চপ্পল। আমার জানা ছিল না
যে এই বিবিধ ভারত এই বিজ্ঞাপনটি আমার নাটকের সঙ্গে, আমি জানতাম যে বিবিধ ভারতীর একটা আলাদা চ্যানেল, কিন্তু আমাদের চ্যানেলটা একটু আলাদা, আমাদের চ্যানেলটা একটু সংস্কৃতির চ্যানেল, ওখানে ঠিক এই প্রোডাক্টগুলো বা এই ধরনের জিনিসগুলো আসতে পারে না। আমি বলছি সত্যি কথা, তখন আমার একটু বয়সও কম, আমার মাথাটা গরম হয়ে গেল একদম। কেন যেভাবে আমি এত খেটে এত কষ্ট করে একটা প্রোডাকশন করেছি, আমি তার সাউন্ড এফেক্টস নিয়ে এত ভেবেছি, তার অভিনয় নিয়ে এত ভেবেছি, সেই নাটকটা কিনা নিবেদন করছেন অজন্তা হয় চপ্পল। আমি সোজা স্টেশন ডিরেক্টর তখন ছিলেন কি আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত কল্যাণ দাশগুপ্ত বলে একজন, আমি দ্রুত তিনতলায়, আকাশবাণীর তিনতলায় দ্রুত তার সিঁড়ি দিয়ে আমি উঠে গেলাম পরদিন অফিসে এসেই। আমি ডেকে গিয়ে বললাম যে স্যার একটা কথা আপনাকে বলতে চাই, এটা কি হচ্ছে এখন? বলি কেন বলো তো, কি হয়েছে? মানে এইরকম একটা শিল্প সংস্কৃতির যেখানে সত্যজিৎ রায়ের নাম থাকছে, সেখানে আপনি এরকম ভাবে একটা অজন্তা হয় চপ্পল, এটা হতে পারে কখনো একটা এইরকম নাটককে? উনি তুমি খুব উত্তেজিত হয়ে গেছো দেখছি, একটু বসো, চা খাও। আমি বসলাম ওনার কাছে। উনি বললেন, তুমি রাগ করো না জগন্নাথ, এটাই কিন্তু আগামী দিন। কথাটা মাথার মধ্যে খেলে গেল, এটাই কিন্তু আগামী দিন। আপনি ভেবে দেখুন, একটু আগে অপূর্ব কি কথা বলছিল, পারিবারিক চৌহদ্দির মধ্যে থাকলে চলবে না, পারিবারিক চৌহদ্দি থেকে বেরোতে হবে, কর্পোরেট কালচারে নিয়ে যেতে হবে, বিজ্ঞাপন না করলে মানুষকে জানানো যাবে না, জিনিসটার গুরুত্ব বাড়বে না। অন্যরা, আমি দেখলাম যে আমি যে কথাগুলো বলতে চাইছি ও তো সেগুলো নিজেই বলে দিল তার আগে। না, আমি এখানে কাউকে ছোট করতে চাইছি, প্রত্যেকটা জায়গারই তো নিজস্ব কিছু ধরন আছে। ওদের কাছে যে হনুমানের যে ব্যাপারটা আছে সেটা আরো অনেক বেশি শ্রদ্ধার জায়গা, আমাদেরও, আমরাও শ্রদ্ধা করি না বলছে না, কিন্তু ওদের হয়তো আরো অনেক বেশি তাতে ধাক্কা মারতে পারে, ওরা সেইভাবে এটা করলেন। এইভাবে আমি বলতে চাইছি যেটা, যে বিজ্ঞাপন কিন্তু জায়গা বিশেষে স্থান কাল অনুযায়ী তফাৎ হয়ে যাচ্ছে।